নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন জনপ্রিয় উপন্যাস আমি পদ্মজার 10ম পর্ব। অন্ধকার ঘনীভূত হচ্ছে, মৃদুলের দেখা নেই। পূর্ণার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। বিরক্তিতে সে নিকাব উঠিয়ে ফেলল। ব্যাগ থেকে বের করলো মেলা থেকে কেনা বিশেষ টর্চটি, যেটি 3 রঙের আলো ছড়ায়। মৃদুল জিনিসটি প্রান্তের জন্য কিনেছে। টর্চের সুইচে চাপ দিল, জ্বলল না। ভ্রুকুঁচকে আরো 2 বার চেষ্টা করলো। ব্যর্থতায় হতাশ হয়ে টর্চের মুখ নিজের দিকে ধরে ভাবলো, দোকানদার কি তাদের ঠকিয়েছে? হঠাৎ করে জ্বলে উঠল টর্চ। তীব্র ত্রিবর্ণ আলো মুখে এসে পড়ল। চমকে চোখ বন্ধ করে ফেলল সে। আমির তখন হাতে সিগারেট নদীর জলে ফেলে দিয়ে পেছন ফিরে তাকিয়েছিল রাফেদের কার্যকলাপ দেখার জন্য। চোখ ফেরাতেই দৃষ্টিতে ধরা পড়ল পূর্ণার মুখ। 3 রঙের আলোয় তার মুখ স্পষ্ট হয়ে উঠেছে। রাফেদ মন্তু ততক্ষণে পূর্ণার খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমির চিৎকার করে উঠল, রাফেদ! আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্তু চমকে তাকালো। চেনা কণ্ঠ শুনে অবাক হয়ে তাকালো পূর্ণাও। মৃদুল তখন ঘাটের দিকেই আসছিল। তার কানেও পৌঁছালো আমিরের গলা। 4 জোড়া চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে। আমির দ্রুত টলার থেকে নেমে পড়ল। পূর্ণা অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া। বাতাসে ছড়িয়ে পড়ল উত্তেজনা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে অন্য রূপ নিল। প্রকৃতিও যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পরবর্তী মুহূর্তের জন্য। রাফেদের পাশ দিয়ে যাওয়ার সময় আমির নিম্ন স্বরে বলল, ট্রলারে ফিরে যাও। তারপর এগিয়ে গেল পূর্ণার দিকে। পূর্ণা, এখানে কি করছো? মৃদুল নীরবে এসে দাঁড়ালো আমিরের পেছনে। পূর্ণার চোখের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ফেরালো আমিরও। মৃদুলকে দেখে তার চোখে বিস্ময়ের ঝিলিক। মৃদুল আবার পূর্ণার দিকে ফিরে তাকালো। লজ্জায় পূর্ণা মাথা নত করে ফেলল। আমির উভয়কে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, দুজন একসঙ্গে এসেছো? মৃদুল মাথা চুলকাতে চুলকাতে অস্বস্তির সঙ্গে জবাব দিল, জি ভাই, মেলায় আইছিলাম। আমির 2 পা পিছিয়ে গিয়ে সরু চোখে দুজনকে পরখ করলো। পূর্ণার চোখে আতঙ্ক। সে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে। আমিরের মনে হাসির উদ্রেক হলেও মুখে গাম্ভীর্য বজায় রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা। এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছো, তাও অজানা অচেনা একজন ছেলের সঙ্গে। আমিরের কথায় আঘাত লাগলো মৃদুলের মনে। পূর্ণার মাথায় তখন একটাই দুশ্চিন্তা, ভাইয়া জেনেছে মানে আপাও জানবে, তারপর কি হবে সে কল্পনা করতেই পারছে না। পূর্ণার মনোভাব বুঝতে পেরে মৃদুল বলল, ভাই ও আইতে চাই নাই, আমি ওরে জোর কইরা। মৃদুলকে থামিয়ে দিয়ে আমির বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি ভালো করে চিনি। নিজের ইচ্ছায় এসেছে নাকি কারো কথায়, তা বেশ বুঝতে পারছি। ভয় ও লজ্জায় পূর্ণার ইচ্ছে হচ্ছে মাটির সঙ্গে মিশে যেতে। আমির গাম্ভীর্যের সঙ্গে ক্রোধ মিশিয়ে বলল, এর একটা বিহিত করতেই হবে, সালিশ বসাবো আমি। ভাই, মৃদুল বাধা দিতে চাইল। তুই থাম মৃদুল। আমিরের কণ্ঠ কঠোর। পূর্ণা আমার বোন, আমার বোন নিয়ে আমি কি করব
সেটা আমার ব্যাপার। আমিরের কথাগুলো রুক্ষ শোনাচ্ছে। পূর্ণা মৃদুলের মুখে দুশ্চিন্তার ছায়া। হঠাৎ পূর্ণার চোখ থেকে নেমে এলো অশ্রুর বন্যা। ভয় ও আতঙ্কে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। মৃদুল ও আমির দুজনেই এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় বিব্রত হয়ে পড়ল। কাঁপা কাঁপা স্বরে পূর্ণা বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার অবস্থা দেখে নিজেকে আর আটকাতে পারল না আমির। সশব্দে হেসে উঠল। হাসির দমকে পেট চেপে ধরল। কতদিন পর এমন মুক্ত হাসি হেসেছে খেয়াল নেই। আমিরের হাসি দেখে থেমে গেল পূর্ণার কান্না। মৃদুল বিস্ময়ে তাকিয়ে রইল। প্রথমে পূর্ণার অকস্মাৎ কান্না, এখন আমিরের উন্মত্ত হাসি। অদ্ভুত দৃশ্য দুটি তাকে হতভম্ব করে দিয়েছে। হাসতে হাসতে আমিরের চোখে জল এসে গেল। অনেক কষ্টে হাসি সামলে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায়, আর ধরা পড়লে কাঁপা কাঁপি, এত ভীরু সাহস নেই বুকে। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মৃদু স্বরে বলল, আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া। আমিরের মুখ বিস্ময়ে হা হয়ে গেল। অবাক হয়ে বলল, সে কি যুগ এলো! প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসঙ্গে রাতের বেলা মেলায় চলে এসেছে। মৃদুল অস্পষ্ট স্বরে বলল, বন্ধু বন্ধু হই। আমির ভ্রুকুচকে বলল, তাই তোরা বন্ধু? ভালোই হলো। শুনেছি তোর ভাবি নাকি পূর্ণার বিয়ে ঠিক করেছে। তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সঙ্গে নাচবি। পূর্ণা চমকানো দৃষ্টিতে তাকালো। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, হ্যাঁ, কবে, কোথায় ঠিক করেছে? আমির উদাসীন ভাবে উত্তর দিল, সে আমি কি জানি, তোমার বোন জানে। পূর্ণার চোখে অশ্রু জমা হলো। মৃদুল স্তব্ধ হয়ে গেল। তার সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে পড়ল। আমিরের দেওয়া খবরটা তীরের মতো তাদের অন্তরে বিঁধেছে। পৃথিবীটা যেন মুহূর্তে ফাঁকা হয়ে গেছে। পূর্ণা চেষ্টা করলো পরিস্থিতি হজম করতে। ঢোক গিলল ভিতরের যন্ত্রণাকে অতিক্রম করতে। এক পলক মৃদুলের দিকে তাকিয়ে ভাঙা গলায় প্রশ্ন করল, তোমরা ঢাকা থেকে কবে এলে? আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে বাড়িতে গিয়েছিল। তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা। সে জবাব দিল, আজ বিকেলে, কাল যেও, বোনের সঙ্গে দেখা করে এসো। পূর্ণা মাথা নাড়ল। তার ও মৃদুলের মুখে যে গভীর শোকের ছায়া বিরাজ করছে তা আমিরের নজর এড়ালো না। সে মৃদুলের কাঁধে সহানুভূতির হাত রেখে বলল, মজা করছি, বিয়ে ঠিক হয়নি, এখনো যোগ্য কাউকে পাইনি। তারপর একটু উজ্জ্বল হয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলল, তা পূর্ণা, মেলা থেকে কি কি কিনলো? আমিরের কথায় দুজনেই বিভ্রান্তে পড়ে গেল। মৃদুল একটু নড়ে চড়ে দাঁড়ালো। পূর্ণা অবিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ সত্যি? আমির দুই আঙুল দিয়ে কণ্ঠমণি ধরে বলল, হ্যাঁ বাবা, সত্যি। কসম? পূর্ণার চোখে সন্দেহ। আমির দ্রুত মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে বলল, কসম কসম কসম। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে পূর্ণার চোখে পুরোপুরি বিশ্বাসের আভা ফিরে এলো। পূর্ণা মৃদুল দুজনেই একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যেন একটা ভারী মেঘ কেটে গেছে। পূর্ণা উচ্ছ্বাসিত হয়ে বলল, হ্যাঁ, অনেক কিছুই কেনা হয়েছে, সবই উনি উপহার দিয়েছেন। তাই নাকি? চলো
আমিও কিছু কিনে দিই। মৃদুল, মেলা কি শেষ? না ভাই, এখনো চলতেছে। চলো যাওয়া যাক। পূর্ণা বাধা দিয়ে বলল, না ভাইয়া, আর কিছু প্রয়োজন নেই, যথেষ্ট হয়েছে। এসব তো বন্ধুর টান, ভাইয়ার উপহার আলাদা নাকি? এখন শুধু বন্ধুর উপহারই গ্রহণযোগ্য, অন্য সব বর্জনীয়। আমিরের ব্যঙ্গোক্তি বুঝতে পেরে পূর্ণা বলল, আহা ভাইয়া। আমির হাসলো। চলো মেলায় যাই। মৃদুল, তোর সাইকেল ওই ডান দিকের ট্রলারে রেখে আয়। পূর্ণার হাতের ব্যাগটাও নিয়ে যা। যাওয়ার সময় ট্রলার করে ফিরবি। রাতের বেলা হাওড় দিয়ে হেঁটে যাওয়া নিরাপদ নয়। ভাইয়া, তুমি ফিরবে না? পূর্ণা জিজ্ঞেস করলো। আমির উত্তর দিল, কিছুটা দেরি হবে। একজনের সঙ্গে দেখা করতে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কাজে। মৃদুল, যা ব্যাগ রেখে আয়। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে এলে তিনজনে একসঙ্গে মেলার দিকে এগিয়ে গেল। শাড়ির প্রতি পূর্ণার দুর্বলতা দেখে তাকে বেশ কয়টা শাড়ি কিনে দিল আমির। মেলা থেকে বের হওয়ার পথে হঠাৎ একটা শাড়ির উপর আটকে গেল তার দৃষ্টি। কৃষ্ণ বর্ণের রেশমি শাড়িটা দেখেই পদ্মজার মুখচ্ছবি ভেসে উঠল মানসপটে। পদ্মজার প্রিয় রং কালো আর সাদা। শুভ্র সুঠাম ও লাবণ্যময় দেহটায় যখন কালো শাড়ি জড়িয়ে থাকে, তখন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। আমিরের ধারণা, কৃষ্ণবর্ণের সৃষ্টি হয়েছে শুধু পদ্মজা রূপের মাধুরী প্রকাশ করতে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে পদ্মজার ঠোঁটের নিচের সেই ক্ষুদ্র স্থির কৃষ্ণ তিল। মৃদু হাসিতে উদ্ভাসিত মুখে পদ্মাবতী দাঁড়িয়ে আছে। সেই তিল থেকে বিচ্ছুরিত হচ্ছে অলৌকিক আলোর ঝলক। আমির শাড়িটা কিনে নিল। পূর্ণা আনন্দে আত্মহারা। আজ সে এত কিছু পেয়েছে। ঘাটে হাওলাদারদের দুটো ট্রলার ছিল। দ্বিতীয় ট্রলারে চেপে তারা দুজন বিদায় নিল। সঙ্গে গেল মন্তু। সে পূর্ণাকে বাড়ি পৌঁছে দেবে। আমির বড় ট্রলারটির ছাদে উঠে বসল। মৃদুল পূর্ণার সম্পর্ক তার অন্তরে মিষ্টি অনুভূতি ছড়িয়ে দিয়েছে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। হঠাৎ একটা দুশ্চিন্তা খেলে গেল তার মনে। সে তো পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে আসতে বলে দিল, কিন্তু পদ্মজা তো সেখানে নেই। তাছাড়া কিছুক্ষণ আগেও সে পদ্মজার জন্য উদ্বিগ্ন ছিল। একবার ওদিকে যাওয়া প্রয়োজন। সে রাফেদকে ডেকে বলল, আমি যাচ্ছি, মন্তু দ্রুত ফিরে আসবি, পরিকল্পনা মনে রাখবি, দুজনে সতর্ক থেকে কাজ করবি। চাচাও সম্ভবত আসবে, কিছুটা দেরি হলেও আমি ফিরব। জি ভাই। পদ্মজা আশঙ্কা করেছিল আরভিদ তার উপর আক্রমণ করবে, কিন্তু তার ভয় অমূলক প্রমাণিত হলো। লোকটা কিছুই করেনি। পদ্মজা প্রথম ঘরটায় ঢোকার চেষ্টা করেছিল, দরজা বন্ধ। ভেতর থেকেও কোনো শব্দ ভেসে আসছিল না। উৎকণ্ঠা জাগলো মনে। মেয়েগুলো কি নিরাপদে আছে? যে ঘরে পাচারের লক্ষ্যে কয়েকজনকে বন্দি করে রাখা হয়েছিল, সে ঘরের দরজা অবশ্য খোলা। দরজায় লেখা তৃতীয় ঘর। পদ্মজা সন্ধ্যা পর্যন্ত তৃতীয় ঘরের সামনে পায়চারি করলেও ঢোকার সাহস সঞ্চয় করতে পারল না। তার হাতে হ্যান্ডকাপ পরানো। তাছাড়া আরভি তো সারাক্ষণ নজর রাখছিল। মানুষটা কখন যে তার সম্ভ্রমে আঘাত করে বসে, সে আশঙ্কায় সামনে এগুলো না। অন্ধকার নেমে আসতেই রিদওয়ান বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। পথে দেখতে পেল পদ্মজা একা একা হাঁটাহাঁটি করছে। তার চলার ভঙ্গি কিছুটা উদাসীন।
সে অবাক হয়ে আরভিদকে প্রশ্ন করল, কি ব্যাপার, পদ্মজা এখানে কি করছে? আরভিদ বলল, ভাই যা নির্দেশ দিয়েছেন তেমনটাই অনুসরণ করা হচ্ছে। আমির ও রূপে পাগল হয়ে গেছে, কবে যে এই মোহ ভাঙবে কে জানে। সতর্ক থাকো, কখন কি করে বসে তার ঠিক নেই। সে পাতালপুরীর প্রধান দরজার দিকে এগিয়ে গেল। বহুবার চেষ্টা করেও দরজাটা খুলতে পারল না। দাঁতে দাঁত চিবিয়ে আরভিদের দিকে ফিরল। কি ব্যাপার, দরজাটা খুলছে না কেন? আরভিদ জানালো, চাবি ভাইয়ের কাছে। রিদওয়ান বিরক্তি প্রকাশ করে অন্ধকারের চোখে চলে গেল। তার দেহে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে, পুরো শরীর অবসন্ন হয়ে পড়েছে। একদিকে কাজের চাপ, অন্যদিকে অসুস্থ শরীরের বোঝা, নিজের শারীরিক শক্তি হারিয়ে ফেলেছে সে। কিছুক্ষণ শুয়ে থাকার পরও ঘুম এলো না, যেন এক প্যাঁচের মধ্যে আটকে গেছে। হতাশ হয়ে ভাবল, একটা রাত যদি শান্তিতে ঘুমাতে পারতাম তাহলে শরীরটা আবার ঠিক হয়ে যেত। পায়চারি করতে করতে শেষ পর্যন্ত নিজের শরীরের অবস্থা সামলাতে না পেরে রিদওয়ান দুটি ঘুমের ওষুধ খেয়ে নিল। অল্প সময়ের মধ্যেই চোখের পাতা ভারী হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমের কোলে ঢলে পড়ল। হতাশ মনে কিছুক্ষণ খাটে শুয়ে রইল পদ্মজা। বেশ কিছুক্ষণ কেটে গেল সেভাবেই। কিছুতেই মন টিকছে না। আবার বেরিয়ে পড়ল বাইরে। অন্ধকারের চোখ ও শূন্য প্রতিধ্বনির মাঝখানে রাখা নবম গদিতে আরভিদকে ঘুমাতে দেখে তার হৃদয়ে জ্বলে উঠল আশার আলো। সে পা টিপে টিপে অতি সতর্কতার সঙ্গে শূন্য প্রতিধ্বনিতে প্রবেশ করল। তার দ্রুত পদক্ষেপে চলে গেল তৃতীয় ঘরে। মেঝেতে অনেক মেয়ে পড়ে আছে, তাদের হাত মুখ বাঁধা। 2-3 জন ঘুমাচ্ছে, বাকিরা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা তাদের দিকে দ্রুত এগিয়ে গেল, নিম্নস্বরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল, মুখ কাপড় দিয়ে বাঁধা। পদ্মজার হাত পিছমোড়া করে হ্যান্ডকাপ পরানো। তাই সে মেয়েটির পেছনে গিয়ে মুখ বেঁধে রাখা কাপড়ের গিঁটটি নিজের দাঁত দিয়ে খোলার চেষ্টা করল। সফল হলো খুব দ্রুতই। মেয়েদের সবাই বিস্ময়ভূত হয়ে পদ্মজাকে দেখছে। তাদের মনে হচ্ছে বিধাতা বুঝি কোনো দূত পাঠিয়েছেন। বাঁধন খুলতেই স্বাস্থ্যবান মেয়েটি পদ্মজাকে জিজ্ঞেস করল, কে আপনি? পদ্মজা ভীত চোখে দরজার দিকে ফিরল। ফিসফিসিয়ে জবাব দিল, আমি পদ্মজা, তোমরা আমাকে চিনবে না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। নিজেদের মধ্যে চাওয়াচাই করলো মেয়েগুলো। স্বাস্থ্যবতী মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পেছনে গিয়ে পিঠ ঘুরিয়ে বসলো পদ্মজা। হ্যান্ডকাপের মাঝের দূরত্ব খুব কম, সে শুধু আঙুল নাড়তে পারছে। তাই দাঁত দিয়ে দড়ির গিট খোলার জন্য মেঝেতে শুয়ে পড়ল। গালে ঠান্ডা মেঝে লাগতেই ক্ষতস্থান শিরশির করে উঠল। যে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে সেটা নোংরা হয়েছিল, মুখের ভেতর ময়লা প্রবেশ করেছে। তারপরও হাল ছাড়ল না পদ্মজা। নিরলস প্রচেষ্টায় সে দড়ির গিট খুলতে লাগলো। প্রতিটি মুহূর্ত একটা যুগের সমান লম্বা মনে হচ্ছে। অবশেষে জানে না কতক্ষণ পর খুলে গেল গিট। মুক্তির আনন্দে মেয়েটির মুখে ফুটলো হাসি। পদ্মজা মৃদুস্বরে বলল, এখন তোমার পালা, অন্যদের মুক্ত করো। মেয়েটি
তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে আরো দুটো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করলো। তারপর তিনজনে মিলে সাহায্য করলো বাকিদের। তাদের চোখে মুক্তির আশা জ্বলজ্বল করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করলো। সে মনে মনে প্রার্থনা করছে কেউ আশা রাখে যেন সবগুলো মেয়ে পেরিয়ে যেতে পারে। আমির বোকামি করেছে, সে পদ্মজাকে ছেড়ে গিয়েছে। এই বোকামি লোকটা দ্বিতীয়বার করবে না। এই সুযোগ কাজে লাগাতে না পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে দুই একজন উত্তেজনায় কাঁপছে, তাদের চোখে ভয় ও আশার দ্বৈত সংগ্রাম। পদ্মজা বলল, আমরা একসঙ্গে বের হব, একসঙ্গে লড়বো, নিজেদের ইজ্জত বাঁচাতে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব। মেয়েরা নীরবে মাথা নাড়ল, তাদের চোখেও দৃঢ় সংকল্প। পদ্মজা দুজনকে ডেকে নিল নিজের কাছে, বাকিদের অপেক্ষা করতে বলল। দুটো মেয়েকে নিয়ে সে পঞ্চম ঘরে চলে এলো। বিকেলে যখন এদিকে হাঁটছিল তখন এই ঘরের এক কোণে লাঠি আর পাথর দেখেছিল। পদ্মজা মেয়ে দুজনকে বলল, লাঠিগুলো নাও, আর বড় পাথর তিনটে আছে, তিনটেই নিয়ে নাও, ছোটটাও নিও কয়েকটা। কাজ সেরে তারা আবার ফিরে এলো তৃতীয় ঘরে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, শত্রুকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টি মেয়ে হাত তুলল। পদ্মজা তাদের লাঠি আর পাথর বুঝিয়ে দিয়ে বলল, যখনই আক্রমণ করতে বলবো করবে, শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে। আর যদি তোমরা লড়তে না পারো তবে বিদেশে পাচার হয়ে যাবে, সেখানে তোমাদের দিয়ে অনেক খারাপ কাজ করানো হবে, অত্যাচার করানো হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে। মেয়েরা একসঙ্গে মাথা নাড়ল। তারা ঘোরের মাঝে আছে। এতগুলো দিন এখানে কাটিয়ে প্রাণের মায়া চলে গিয়েছিল, কিন্তু এই মানুষটা নতুন আশার সংবাদ নিয়ে এসেছে। সাবধানে তৃতীয় ঘর থেকে বেরিয়ে পড়ল সবাই। সবার সামনে পদ্মজা। শূন্য প্রতিধ্বনির দরজা পেরোনোর সময় মেয়েগুলোর মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। হঠাৎ হুমড়ে খেয়ে পড়ল একজন। তার আর্তনাদে খুলে গেল আরভিদের চোখ। সামনে মেয়েগুলোকে দেখে হকচকিয়ে গেল সে। পরিস্থিতি বুঝে পদ্মজা উচ্চস্বরে বলল, সবাইকে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ল, আরভিদের পিঠে আঘাত করতে লাগলো। আঘাতের তীব্রতায় মেঝেতে পড়ে গেল আরভি। সেই সুযোগে অন্যরাও ঝাঁপিয়ে পড়ল তার উপর। আরভিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো বটে, কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়। ব্যর্থ হয়ে মার খেতে খেতে উবু হয়ে বসে পড়ল সে। যাদের হাতে অস্ত্র নেই তারা অনবরতে লাঠি হাঁকাচ্ছে। একটা মেয়ে আতঙ্কে দূরে দাঁড়িয়ে আছে পাথর হাতে। পদ্মজা তাকে উৎসাহ দিয়ে বলল, পাথর ছুঁড়ে লোকটার মাথায় আঘাত করো, ভয় পেও না। পদ্মজার কথা মতো পাথর দিয়ে আরভিদের মাথায় আঘাত করলো মেয়েটি। আরভিদের মরণ আর্তনাদ আর মেয়েগুলোর ক্রোধ মেশানো নিঃশ্বাসে কেঁপে উঠল চারপাশ। রক্তাক্ত আরভিদ নিস্তেজ হয়ে যেতেই পদ্মজার ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। তার আদেশে একটি মেয়ে দরজার সামনে গিয়ে অনুসন্ধানী হাতে চাবি খুঁজল। শূন্যতা ছাড়া কিছুই পেল না। চাবি না পেয়ে দ্রুত ছুটে গেল আরভিদের নিথর দেহটার কাছে। পোশাক হাতড়েও কিছু পেল না। রুদ্ধ হয়ে এলো পদ্মজার প্রাণবায়ু। এক পা দূরে স্বাধীনতা, অথচ না, সে আর ভাবতে পারছে না। মেয়েদের নিয়ে পাতালপুরীর প্রতিটি কোণ অনুসন্ধান করলো, কিন্তু কোনো চাবিতেই দরজা খুলল না। মেয়েদের চোখে চলে ওঠা আশার আলো নিভে গেল ভূত করে। পদ্মজাও ভেঙে পড়ল, তবু সান্ত্বনার বাণী উচ্চারণ করলো, ভয় নেই, আমরা জয়ী হব। দরজায় আঘাত করলো সবাই।
নিষ্ঠুর নীরবতা ছাড়া কোনো উত্তর মিলল না। এই লৌহ কঠিন দরজা শরীরের শক্তিতে ভাঙা সম্ভব নয়। গভীর নিঃশ্বাস ফেলে পদ্মজা বলল, সবাই শোনো, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকবো। কেউ দরজা খুললেই আমরা তার উপর ঝাঁপিয়ে পড়বো। এই লোকটার মতো অবস্থা করে সবাই মিলে একসঙ্গে পালাবো। এখন যেভাবে সবাই একসঙ্গে কাজ করছো তখনও করবে, ঠিক আছে? মেয়েরা মাথা নেড়ে সায় দিল। তারা লড়াইয়ের জন্য তৈরি। পেরিয়ে গেল 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। হঠাৎ ভেসে এলো দরজা খোলার আওয়াজ। সবার বুকের ধুকপুকানি বেড়ে গেল। পদ্মজা সবাইকে ইশারা করলো আক্রমণ করতে। দরজা খুলতেই মেয়েরা ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ আগের কথা। আমির পাতালপুরীর সামনে এসে দেখতে পেল মজিদ আর খলিল দাঁড়িয়ে আছে। তাদের কাছে চাবি নেই। আমির খলিলকে চাবি দিল তালা খুলতে। খলিল দরজা খুলতেই সব মেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। অভাবনীয় দৃশ্যটা শক্ত করে দিল আমিরের চোয়াল। সে উত্তেজিত হয়ে মজিদকে বলল, আব্বা, সামনের দরজাটা বন্ধ করুন। মজিদ দরজা বন্ধ করতে চলে গেলেন। আমির এগিয়ে এলো। তার সুদীর্ঘ বলিষ্ঠ দেহই একটা জীবন্ত প্রাচীর। শক্ত হাতে মেয়েদের পেছন দিকে ঠেলে দিতে তার বেগ পেতে হলো না। 2 সাহসী মেয়ে লাঠি হাতে আমিরকে আঘাত করতে উদ্যত হলে আমির নিজ দক্ষতায় 2 হাতে লাঠি ধরে ফেলল। তারপর লাঠি সহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে ঠেলে দিল দূরে। বাকি মেয়েদের উপর এলোপাথারি ভাবে চালাতে লাগলো চড় থাপ্পড়। তার চোখ জোড়া থেকে ক্রোধ ও আক্রোশের অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ একজন পাথর ছুঁড়ে মারলো আমিরের দিকে। পাথরটা গিয়ে পড়লো তার ঘাড়ে, যেখানে রিদওয়ানের আঘাত লাগার পর 3টা সপ্তাহ পার হয়নি আবার পাথরের আঘাত পেয়ে শুকাতে বসা ক্ষতটা থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করলো। আমিরের গলায় তখন পদ্মজার জন্য কেনা শাড়িটা ঝুলছে। ট্রলারের ছাদে বসে মুগ্ধ চোখে দেখেছিল রেশমি শাড়িটি। ব্যাগটা ছিল পাশেই। কখন যে বাতাসের ঝাপটায় ব্যাগ উড়ে গেল টেরও পেল না। যখন উপলব্ধি করলো তখন আর কিছু করার ছিল না। তাই গলায় মাফলারের মতো জড়িয়ে রেখেছিল শাড়িটিকে। ঘাড় থেকে প্রবাহিত রক্তে ভিজে গেল সেটা। সেসবে পাত্তা না দিয়ে আমির ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটি মেয়েকে আঘাত করতে করতে দুর্বল করে ফেলল। বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে পদ্মজা। এক মুহূর্তে কি হয়ে গেল? আমিরের রক্তিম চোখ তার দিকে ঘুরে আসতেই হৃদয় ধক করে কেঁপে উঠল। বোধের আলো জ্বলে ওঠার আগেই আমির ঝাঁপিয়ে পড়ল তার প্রিয়তমার উপর। শাড়ি দিয়ে পেঁচিয়ে ধরল গলা। যে শাড়ি কিছুক্ষণ আগেও ছিল প্রেমের প্রতীক, তা এখন পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। ক্ষোভে জর্জরিত কণ্ঠে সে উচ্চারণ করল একটা মাত্র শব্দ, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস বিষাক্ত বাষ্পে পরিণত হয়েছে। তার রূপ এখন মৃত্যুদূত আজরাইলের মতো। পদ্মজা অসহায়ভাবে ছটপট করছে। একবার শুধু আমিরের দিকে তাকাতে চাইলো, তার আগেই উল্টে গেল চোখ দুটো। বুকে শুরু হলো যন্ত্রণার তীব্র অনুভূতি। চোখের কোণ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ল। শ্বাসরোধ হতে চাইছে। মৃত্যুর ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার পাশে। মুহূর্তের জন্য সময় থেমে গেল। পদ্মজা কালেমা পাঠের চেষ্টা করলো। সে জীবনের শেষ মুহূর্তে ঈমানের সাক্ষ্য দিয়ে মরতে চায়। তার ঠোঁট থেকে অস্ফুটভাবে উচ্চারিত হলো লা ইলাহা। সে শব্দ কানে পৌঁছাতেই কেঁপে উঠল আমিরের হাত। সঙ্গে সঙ্গে পদ্মজার নরম গলা থেকে তার হাত শিথিল হয়ে গেল। ঝরে পড়া পাতা যেভাবে মাটিতে এসে পড়ে, ঠিক সেভাবে মেঝেতে লুটিয়ে পড়ল পদ্মজা। তার চোখ আধ বোঝা, দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ছটপট করছে তীরে আছড়ে পড়া মাছের মতো। গলায় স্পষ্ট হয়ে বসে গেছে নীল কালো দাগ। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের 10ম পর্ব আজ এখানেই শেষ করলাম।
নমস্কার।